শেখ হাসিনাকে অনেকগুলো মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে তথ্য প্রমাণ না পাওয়ার অভাবে। এসবই ভারতের দয়া। আর সেই দয়ার বিনিময়ে যদি পেট্রোল আসে, ডিজেল আসে, আপাতত সরকারের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। ওই জেলখানায় তাদেরকে বন্দী রেখে নিজেদের ক্ষমতাকে সংকুচিত করা বা ঝুঁকির মধ্যে রাখা সরকারের জন্য নিরাপদ নয়। বাংলাদেশে তেল সংকটে পেট্রোল পাম্পগুলো প্রায় অচল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সংকট নেই, পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। কিন্তু তারপরও সরবরাহ ঠিক রাখা যাচ্ছে না। মানুষের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে এবং মানুষ যেভাবে যে কোনো সংকটে মজুত করে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ঘটনা তাই ঘটছে। কোনো গাড়ি বা কোনো মোটরসাইকেল হয়তো সকালে তেল ভরে নিয়ে গেছে, আবার বিকেলবেলা সেই তেল কোনো বোতলে বা ড্রামে সে জমা রেখে আবার বিকেলবেলা তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ভিড় করেছে। ফলে অন্যান্য সময় দেখা গেল যে পেট্রোল পাম্পে যদি সরকারি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়, যে তেলে 24 ঘন্টা চলে, সেই তেল এখন 3 ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অথচ মানুষের যে চলাচল এই সময়টাতে অনেকটা সীমিত। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে পেট্রোলে এবং অকটেনে, অর্থাৎ মোটরসাইকেল এবং প্রাইভেট যে কারগুলো রয়েছে এগুলোতে, যেগুলো হওয়ার কথা নয়। হওয়ার কথা নেই এই কারণে যে আমাদের গণপরিবহন সবই চলে ডিজেলে। তো ডিজেলে কোনো সমস্যা নেই, এবং যেটিতে সমস্যা হওয়ার কথা এলএনজিতে কোনো সমস্যা নেই। তারপর বিদ্যুৎ প্ল্যান্টগুলো চলে সেই ফার্নেস অয়েলে, এলএনজিতে এবং ডিজেলে, সেখানে কোনো সমস্যা নেই। অকটেন এবং পেট্রোলে যে সমস্যা হচ্ছে, এটা কোনো অবস্থাতে হিসাব মেলানো যাচ্ছে না। এই দুটো প্রোডাক্ট আমাদের দেশে পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশে যেগুলো গ্যাস ক্ষেত্র রয়েছে, অর্থাৎ আমরা যে মাটির তলা থেকে গ্যাস উত্তোলন করি, সেই গ্যাস উত্তোলন করতে গিয়ে সেখান থেকে কিছু তেলও আসে। এই তেলগুলো রিফাইন্ড করে আমরা যে অকটেন পাই আর পেট্রোল পাই, এটা দিয়ে আমাদের দেশ চলে যায়। এর বাইরে আমরা যে ডিজেল আনি, ডিজেলের মধ্যে পরিশুদ্ধ ডিজেল আনি, ক্রুড অয়েল এবং অপরিশোধিত যেটা ক্রুড অয়েল সেটাও আনি। তো ইস্টার্ন রিফাইনারিতে এগুলো যখন রিফাইন করা হয়, সেই রিফাইন করার পর সেখান থেকে বেশ কিছু পেট্রোল এবং অকটেন পাই। আমাদের দেশের যে চাহিদা, পেট্রোলে আমরা একেবারে স্বয়ংসম্পূর্ণ, আর অকটেন এটা সারপ্লাস থাকে। কাজেই এটা নিয়ে কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে, কেন লোকজন আতঙ্কে মজুত করছে, কেন ভয় পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু সমস্যা দিনকে দিন প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে। অনেকগুলো পেট্রোল পাম্পে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে এবং গাড়ির লাইন ক্রমশ বাড়ছে। এখন এই যে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যাটা বাদ দিয়ে আমরা যদি বিশ্বের অন্যান্য দেশে দেখি বা তাকাই, যেখানে আমাদের মতো গ্যাস ফিল্ড নেই, তো তাদেরকে তো আসলে পেট্রোল, ডিজেল, তারপরে অকটেন থেকে শুরু করে সবকিছু আমদানি করতে। এই সকল দেশে প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে। ফিলিপিন্স ইতিমধ্যে তাদের দেশে জরুরি অবস্থা জারি করেছে এই পেট্রোলের সেই বিতরণ এবং বিপণন নিয়ে। নজিরবিহীন ঘটনা। ইউরোপের একটি দেশ, আজকে এই ভিডিও যখন করছি, একটি দেশ শুরু করেছে যে নির্দিষ্ট পরিমাণের বাইরে কেউ নিতে পারবে না। অন্যদিকে যুদ্ধ যে পর্যায়ে গড়িয়েছে, খুব দ্রুত এটি সমাধান হবে মনে হচ্ছে না। আমেরিকা শান্তির জন্য 15টি প্রস্তাব দিয়েছে, যেটি ইরানের পক্ষে মান্য করা সম্ভব নয়। আবার ইরান যে 5টি শর্ত দিয়েছে, সেই 5টি শর্তের একটিও আমেরিকার পক্ষে মান্য করা সম্ভব নয়। ফলে আর এক দফা আক্রমণ প্রতি আক্রমণ চলে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার তার কথা পরিবর্তন করেছেন, আর এই কথার উপর বিশ্বাস স্থাপন না করে ইরান তাদের যে আক্রমণ সেটা ক্রমশ বাড়িয়ে চলেছে। পাকিস্তানের মাটিতে এই মুহূর্তে ইরানের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী, এই দুজন আলোচনা অংশগ্রহণ করছেন পাকিস্তানের মাটিতে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো পক্ষ আক্রমণ বন্ধ করছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। এর মধ্যে বিশ্বের যে জ্বালানি মার্কেট, এটি 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ওঠানামা করছে। একবার উঠছে, একবার নামছে। শেয়ার মার্কেটগুলো ওঠানামা করছে, প্রচণ্ডভাবে ওঠানামা করছে। তারপর স্বর্ণের বাজার, এই গত 24 ঘন্টা নয়, 48 ঘন্টাতে 7 বার স্বর্ণের দাম নজিরবিহীনভাবে কমে গেছে। ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে স্বর্ণের দাম কমে গেছে। আর মধ্যপ্রাচ্য সহ অন্যান্য যে দেশগুলো, ইনক্লুডিং রাশিয়া, তারা তাদের যে তেলের উৎপাদন এটা সীমিত করেছে। ফলে তেলের মূল্য যদি $300 পার ব্যারেলে চলে যায়, এটি আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমাদের দেশের যে জ্বালানি নিরাপত্তা, এটাতে বৈচিত্র্য আনার জন্য আমরা এলএনজিতে গিয়েছি, এবং আপনারা জানেন যে এলএনজি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সাপ্লাই করে তাদের মধ্যে নাম্বার 1 হলো কাতার, এবং কাতারের সঙ্গে মূলত আমাদের এলএনজি আনার যে চুক্তি এটা ছিল। এর বাইরে সিঙ্গাপুরের যে স্পট মার্কেট, সেখান থেকে আমরা মাঝে মধ্যে কিনতাম। সালমান এফ রহমান এই ব্যবসাগুলো করতেন। বিপু ছিল যে তেলমন্ত্রী, বিপু, তার কোম্পানি কাজগুলো করতেন, এখনো তারাই করছেন। তো কাতার সেখানে এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এখন বিকল্প আছে রাশিয়া। তো আমরা রাশিয়া থেকে সরাসরি কিনতে পারবো না,
এই কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সঙ্গে যে গোপন চুক্তি করেছে সেখানে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। আর এই কারণে নতুন সরকার তেল কেনার জন্য আমেরিকার অনুমতি চেয়েছে। আমেরিকা সেই অনুমতি দেয়নি এখন পর্যন্ত, বা দেবে বলে মনে হচ্ছে না। বিকল্প থাকে কি ভারত। ভারত থেকে এই রাশিয়ার জ্বালানি এনে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারি, এবং এক্ষেত্রে ভারত কতটা সাহায্য করবে, সহযোগিতা করবে, তা আমরা এখন স্পষ্ট নই। ইতিমধ্যে পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে যে এই অর্থ বছরে ফিসকাল ইয়ার, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আজকের এই দিনে বিশ্ব তেলের বাজারে যে অবস্থা, তাতে সরকারকে জ্বালানি বাবদ অতিরিক্ত, আগে যা খরচ হতো তার চেয়ে অতিরিক্ত $4.6 বিলিয়ন খরচ করতে। গড়ে ধরেন যদি 12,000 কোটি টাকা হয় 1 বিলিয়নে, তাহলে প্রায় 55,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে সরকারকে এই ফিসক্যাল ইয়ারে তেল আমদানির জন্য। বোঝার চেষ্টা করা যে কি সমস্যা আমাদের মাথার উপর পড়েছে। ফলে সামনে যে গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকাল তো এখনই চলে আসছে, এপ্রিল থেকে এটা প্রবল আকার দাবদাহ হবে। এখন থেকে গ্রামগঞ্জে কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। শহরে তুলনামূলকভাবে অবস্থা একটু ভালো, তারপরেও কিন্তু খুব ঘন ঘন, অনেকগুলো এলাকাতে ঘন ঘন। তো যদি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সময় মতো তেল সরবরাহ না করা যায়, জ্বালানি সরবরাহ না করা যায়, এটা সরবরাহ করার যে চুক্তি, বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্টগুলোর সাথে যে সরকারের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মূল্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে এই তেল সরবরাহ করবে সরকার। সরকার যদি সেই তেল সরবরাহ করতে না পারে, তাহলে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলুক বা না চলুক, সেক্ষেত্রে সরকারকে ক্যাপাসিটি চার্জ বাবদ বিরাট অঙ্কের অর্থদণ্ড গুনতে হবে। এই যে ত্রয়ী সমস্যা, সারা দুনিয়াতে সমস্যা, আমাদের যে জ্বালানি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা এলএনজির যে সংযোজন, তার সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধ, এই ত্রিমাত্রিক সমস্যার সঙ্গে আরও 3টি সমস্যা। 1 নম্বর সমস্যা হলো আমাদের টাকা নেই, দেশীয় মুদ্রা নেই, বিদেশি মুদ্রা নেই। 2 নম্বর সমস্যা হলো সরকার একেবারে নবীন, এখানে কারা আমদানিকারক, কারা রপ্তানিকারক, এখানে কি সিন্ডিকেট রয়েছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তারা সেটা জানে না। আর এর বাইরে যেটা রয়েছে সেটা হলো আওয়ামী লীগ, জামাত, অন্যান্য যে সমস্ত লোক সরকারের ভুল ধরার জন্য 10 পায়ে দাঁড়িয়ে আছে, তারা প্রতি মুহূর্তে জনগণকে উত্তেজিত করে, বিভ্রান্তি ছড়িয়ে, নানা রকম ভুয়া তথ্য, অপতথ্য প্রচার করে রাজপথকে সয়লাভ করে দিয়ে জনাব তারেক রহমান সাহেবের জীবন হারাম করে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করবে। এবং এক্ষেত্রে রাজনীতির যে চাণক্য নীতি আছে, সেই চাণক্য নীতির অমানবিক যে দৃশ্যগুলো, সেগুলো আমরা দেশবাসী দেখতে পাবো। ফলে শেখ হাসিনা গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমাদের এই খুশি 2-3 মাসে বেশি থাকেনি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, জনাব তারেক রহমান সাহেব এসছে, আমরা খুব খুশি, ভীষণ রকম খুশি, আজকের দিন পর্যন্ত খুব খুশি। কিন্তু এই খুশি আগামী এপ্রিল মাসে, মে মাসে থাকবে না, যদি এই তেলের যে সংকট, এটি বাড়তে থাকে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সরকার বদ্ধপরিকর তেল আমদানির ব্যাপারে। পাগলের মতো তারা IMF এর পেছনে ছুটছে টাকার জন্য, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে সর্বোচ্চ ছাড় দিয়ে। এবং তার প্রেক্ষিতে ঘাটাঘাট করে আওয়ামী লীগের অনেক নেতার জামিন হয়ে যাচ্ছে। ইনু ভাই, মেনন ভাই, তারপর সেই শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনাদের জামিন হয়ে গেছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের জামিন হয়ে গেছে। শেখ হাসিনাকে অনেকগুলো মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে তথ্য প্রমাণ না পাওয়ার অভাবে। এসবই ভারতের দয়া। আর সেই দয়ার বিনিময়ে যদি পেট্রোল আসে, ডিজেল আসে, আপাতত সরকারের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। ওই জেলখানায় তাদেরকে বন্দি রেখে নিজেদের ক্ষমতাকে সংকুচিত করা বা ঝুঁকির মধ্যে রাখা সরকারের জন্য নিরাপদ নয়।